নমস্কার। বিহানের পক্ষ থেকে আমি স্বপ্না আজ আপনাদের সঙ্গে উপস্থিত। আপনারা জানেন আমরা বিহানের পক্ষ থেকে একটা অডিও ড্রামা পারফরমেন্সের আয়োজন করেছি, যেটা কালকের ধারাবাহিকতায় আজকের আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচি আমরা এখানে শুরু করতে চলেছি। আমাদের এই অডিও ড্রামা পারফরমেন্স কর্মসূচিতে কালকের আমাদের সঙ্গে পাঁচখানা গ্রুপ, পাঁচখানা নাট্য দল আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিল। আজকেও সেই ধারাবাহিকতায় বেশ কিছু নাট্য দল আমাদের সঙ্গে আছে। আমরা প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে নিই, আপনারা যারা কালকেই প্রথম থেকে মানে আমাদের এই কর্মসূচি দেখেছিলেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন। আজকের আমরা বলছি আপনাদেরকেও আপনারা আছেন নিশ্চয়ই, এবং আমাদের আশা আপনারা আপনাদের আরো কিছু পরিচিতদেরকে বলেছেন আমাদের এই কর্মসূচি দেখার জন্য। ধন্যবাদ তাদের সকলকেই আমরা জানাচ্ছি। আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম নাটক, দ্বিতীয় দিনের প্রথম নাটক কন্টাক্ট লেন্স প্রোডাকশনের পক্ষ থেকে। আসুন শুনে নিই আমরা কন্টাক্ট লেন্স প্রোডাকশনের প্রথম শ্রুতি নাটক। কন্ট্যাক্ট লেন্স প্রোডাকশন নিবেদিত কণ্ঠ নাটক আর্য ও অনার্য। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। অভিনয় চন্দ্রিকা ঘোষ, অন্তরা ব্যানার্জি, ঋতিকা করণ, শ্রেয়সী ঘোষ, ঋষিতা ব্যানার্জি। নির্মাণ সায়ন মণ্ডল। সূচনা কণ্ঠে লিমা নায়েক। শুরু হচ্ছে নাটক আর্য ও অনার্য। তুমি কে? আমি আর্য, আমি হিন্দু। নাম কি? চিন্তামণি কুণ্ডু। কি অভিপ্রায়? মহাশয়ের কাগজে আমি লিখতে চাই। কি লিখবেন? আমি আর্য, আর্য ধর্ম সম্বন্ধে লিখব। আর্য জিনিসটা কি মশাই? আগে আর্য কাকে বলে জানেন না? আমি আর্য, আমার বাবা শ্রী নকুর কুণ্ডু আর্য, তার বাবা শ্রী নফর কুণ্ডু আর্য, তার বাবা। বুঝেছি। আপনাদের ধর্মটা কি? বলা ভারী শক্ত। সংক্ষেপে এই পর্যন্ত বলা যায় যে যা অনার্যদের ধর্ম তা আর্যদের ধর্ম নয়। অনার্য আবার কারা? যারা আর্য নয় তারাই অনার্য। আমি অনার্য নই, আমার বাবা শ্রী নকুরকুণ্ড অনার্য নয়, তার বাবা শ্রী নফরকুণ্ড অনার্য নয়, তার বাবা। আর বলতে হবে না। অতএব যেহেতুক শ্রী নকুর কুণ্ডু আমার বাবা নন এবং নফর কুণ্ডুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি হচ্ছি অনার্য। তা স্থির করে বলতে পারি নে। এ আবার তোমার কিরম কথা? স্থির বলতে পারি নাকি? নকুর আমার বাবা নয়, তুমি স্থির বলতে পারো না? তুমি কোথাকার, কি জাত? তোমার সঙ্গে আমার সম্পর্ক কিসের? জাতের কথা হচ্ছে না, বংশের কথা হচ্ছে। আপনিও আপনি না হলেন। আমি এবং আমার স্ত্রী বাবা আর্য। হাই, কোথায় আমাদের সেই পূর্বপুরুষগণ? কোথায় কশ্য, ভৃগু? এ ব্যক্তি বলে কি? কাশ্যপ তো আমাদের পূর্বপুরুষ, আমাদের কাশ্যপ গোত্রে জন্ম। তোমার পূর্বপুরুষ কাশ্যপ, ভরদ্বাজ, ভৃগু, এ কিরকম কথা? আপনি এ সকল বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। আপনার সঙ্গে এ সম্বন্ধে কোনো আলোচনা হতেই পারে না। হাই, এ সকলেই ইংরেজি শিক্ষার শোচনীয় ফল। ইংরেজি শিক্ষা আপনাদের কি ফলেনি? আগে সে দোষ আপনি আমাকে দিতে পারবেন না। স্বাভাবিক আর্য রক্তের তেজে আমি অতি বাল্যকালে স্কুল পালিয়েছিলুম। আস্তে আজ্ঞে হোক। লেখার সমস্ত প্রস্তুত? হ্যাঁ, এই দেখুন না। কি বিষয়ে লিখছেন মশাই? নানা বিষয়। আর্যদের সম্বন্ধে কিছু লিখেছেন? না। আর্যদের বিজ্ঞান সম্বন্ধে? ইউরোপীয়রা আর্য জাতি এবং তাদের বিজ্ঞান।
ইউরোপীয়রা অতি নিকৃষ্ট জাতি এবং বিজ্ঞান সম্বন্ধে আমাদের পূর্বপুরুষ আর্যদের তুলনায় তারা নিতান্ত মূর্খ। আমি প্রমাণ করে দেব। এখনো আর্যবংশীয়রা তেল মাখবার পূর্বে অশ্বত্থামাকে স্মরণ করে ভূমিতে 3 বার তৈল নিক্ষেপ করেন। কেন করেন আপনি জানেন? না। আপনি না। আপনি জানেন? না। না যদি জানেন তবে আপনারা বিজ্ঞান সম্বন্ধে কথা কইতে যান কেন? হাই তুলবার সময় আর্যরা তুড়ি দেন কেন? আপনারা কেউ জানেন? আগে আমরা কেউ করতে করতে পাখা গায়ে লাগলে ভূমিতে একবার ঠেকায়, তার কারণ আপনারা কিছু জানেন? কিছু না। এই দেখুন দেখি, এই সকল বিষয়ে কিছুমাত্র আলোচনা না করেই, অনুসন্ধান না করেই আপনারা বলেন যে ইউরোপীয় বিজ্ঞান শ্রেষ্ঠ। আপনারা আপনিই বলুন। কারণ ম্যাগনেটিজম আর কিছু নয়, ইংরেজিতে যাকে বলে ম্যাগনেটিজম। আপনি ম্যাগনেটিজম সম্বন্ধে ইংরেজি বিজ্ঞান শাস্ত্রে কিছু পড়েছেন? কিছু না, দরকার নেই। বিজ্ঞান শিক্ষা কিংবা কোনো শিক্ষার জন্য ইংরেজি পড়বার কিছু প্রয়োজন নেই। আমাদের আর্যরা কি বলেন? প্রাণ শক্তি, কারণ শক্তি এবং ধারণ শক্তি, এই 3 শক্তি আছে। তার উপরে তেলের সারণ শক্তি যোগ হয়ে ঠিক স্নানের অব্যবহৃত পূর্বেই আমাদের শরীরের মধ্যে ভৌতিক বারণ শক্তির উত্তেজনা হয়। এই তো ম্যাগনেটিজম। 19বিংশ শতাব্দীতে ইংরেজরা স্নানের পরে যে গায়ে তোয়ালে ঘষে, তার কত হাজার বৎসর আগে আমাদের আর্যদের মধ্যে গামছা দিয়ে গাত্র মার্জন প্রথা প্রচলিত ছিল। ভেবে দেখুন দেখি একবার। আশ্চর্য! ধন্য! আর্যদের কি বিজ্ঞান পারদর্শিতা! আর্য কুণ্ডমশায়ের কি গবেষণা! ভালো মূর্খের হাতেই আজ পড়া গিয়েছে, কিন্তু একে চটিয়ে কাজ নেই, নানা কাগজে লিখে থাকে। শুনেছি নাকি আর্য কুণ্ডু ভদ্রলোকদের বড্ড গালি দিতে পারেন, সেই জন্যেই বিখ্যাত। ওই দেখুন, ওই আর্য ব্রাহ্মণ প্রাতঃকালে যে ফুল তুলছে, কেন তুলছে বলুন দেখি? পূজার সময় দেবতাকে দেবে বলে। ছি ছি, আপনারা কিছুই গভীর তলিয়ে দেখেন না। সকালে ফুল তুলতে যখন ঋষিরা অনুমতি করেছেন, তখন স্পষ্টই প্রমাণ হচ্ছে যে বাতাসে অক্সিজেন বাষ্প আছে। এটা তারা জানতেন। এটা যখন জানা ছিল, তখন অবশ্য অন্যান্যের বাষ্পের কথাও তারা জানতেন, সন্দেহ নেই। এই রকম একে একে অতি স্পষ্ট করে প্রমাণ করে দেওয়া যায় যে আধুনিক ইউরোপীয় রসায়ন শাস্ত্রের কিছুই তাদের অগোচর ছিল না। হাই তুলবার সময় তুড়ি দেওয়া হয় কেন? সেও ম্যাগনেটিজম। উত্তান বায়ুর সঙ্গে আধান শক্তি যোগ হয়। যোগ হয়ে যখন ভৌতিক বলে পরিচালিত নিধান শক্তি স্বশক্তির প্রভাবে প্রাণ, ধারণ এবং কারণ, এই 3টেকে অতিক্রম করতে থাকে, তখন সত্য, রজ এবং তম, এই 3-এরই ব্যতিক্রম দশা ঘটে। এমন সময় মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের ঘর্ষণজনিত বায়ব তাপের কারণভূত স্নায়ব তাপ সৌরতাপের সঙ্গে মিলিত হয়ে জীবদেহের ভৌতিক তাপের আন্তর্তিক প্রলয় দশা ঘটতে দেয় না। একে বিজ্ঞান বলে না তো কাকে বিজ্ঞান বলে? অথচ আমাদের আর্য ঋষিগণ ডারউইনের কোনো গ্রন্থই পড়েননি। আশ্চর্য! ধন্য ধন্য আর্য মহিমা! আমরা এতদিন এই সকল কথার কিছুই বুঝতুম না, এবং আজও কিছু বুঝতে পারছি না। মাটিতে পাখা ঠোকার বিষয়ে যদি জিজ্ঞেস করেন, তো সেও ম্যাগনেটিজম। সম্প্রসারণ এবং নিঃসারণ, বিপ্রকর্ষণ এবং নিকর্ষণ, এই কটা ভৌতিক ক্রিয়ার যোগে। রক্ষা করুন মশাই, আমার মাথা ঘুরছে। পাখা ঠোকার বিষয় আপনি আমার কাগজে লিখবেন এখন? আপনি অনেক বকেছেন, আপনাকে একটা পান আনিয়ে দিই আমি। আগে না, আপনার এখানে আমি পান খেতে পারি না। আপনি আর্য ক্রিয়াকলাপ অনুসরণ করেন না। যে আধ্যাত্মিক শক্তি আমাদের আর্য নারীতে ক্রমাগত প্রবাহিত হয়ে আসছে, সেই শক্তি। মশাই, থাক মশাই,
আপনাকে পান দেব না। আপনি পান নাই খেলেন। অনুমতি করেন তো বরঞ্চ তামাক আনিয়ে দিচ্ছি। তামাক? কি সর্বনাশ! সে আরো খারাপ। উৎকৃষ্ট জাতি নিকৃষ্ট জাতির হুঁকোয় তামাক খায় না কেন? এক জাতি আরেক জাতির ছোঁয়া অন্ন খায় না কেন? আগে আর্যরা অনার্যদের ছায়া মারাতেন না কেন? তার মধ্যে কি কোনো বিজ্ঞান নেই? অবশ্য আছে। আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সেও ম্যাগনেটিজম, উত্তম, মধ্যম এবং অধম, এই 3 প্রকার দেহজ বিকিরণ শক্তি। থামুন, তামাক দেব না মশাই। কাজ নেই আপনার তামাক খেয়ে। পানও থাক, তামাকও থাক। যাতে আপনার সুবিধে হয়, যাতে আপনার দেহজ বিকরণ শক্তি রক্ষা পায়, তাই করুন। ঠিক অদ্বৈত বাবু, আপনি আর্যশ্রেষ্ঠ কুণ্ডু মশাইয়ের জ্ঞান গর্ভ কথা শুনতে দিলেন না। কুণ্ডু মশাইয়ের কি অসাধারণ যুক্তি শক্তি ও জ্ঞান! কিন্তু কিছু কি বুঝতে পারলে ভাই? না ভাই, বোঝা গেল না। ভালো করে জিজ্ঞাসা করা যাক না। আচ্ছা মশাই, আপনি এই যে ধারণ কারণ প্রভৃতি যে সকল শক্তির উল্লেখ করলেন, সেগুলো কি? সেগুলো আর কিচ্ছু নয়। ইংরেজিতে যাকে বলে ফোর্স, যাকে বলে ম্যাগনেটিজম। ও, বুঝেছি। আগে আমি এখনো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? ম্যাগনেটিজম ফোর্স, সোজা কথা। ম্যাগনেটিজম তো জানেন, ফোর্সও তো জানেন। এও তাই আর কি। আর্যদের অসাধারণ বিজ্ঞান চর্চা। এ সকল স্পষ্ট বুঝতে গেলে নানা শাস্ত্র জানা আবশ্যক। মশাইয়ের বোধ করি নানা শাস্ত্র অধ্যয়ন করা হয়েছে। না, শাস্ত্রটা এখনো পড়া হয়নি। আমি, আমার বাবা এবং শ্রী নফরকুণ্ডু আর্য, এই জন্য শাস্ত্র অধ্যয়ন আমি বাহুল্য বিবেচনা করেছি। তা বটে, কিন্তু বিজ্ঞানটা আপনি অবশ্যই ভালো করেই পড়েছেন। আগে না, আমি চিন্তা শক্তির প্রভাবে আমাদের আর্য জাতির হাঁচি, কাশি, তুড়ি, আঙুল মটকানো প্রভৃতি আচার ব্যবহারের নানাবিধ সূক্ষ্ম বৈজ্ঞানিক তত্ত্বকল্প আয়ত্ত করেছি। আমার বিজ্ঞান পড়া আবশ্যক হয়নি। আপনারা শুনে হয়তো বিশ্বাসও করবেন না, কিন্তু আর্য শাস্ত্রের দিব্যি আমি শপথ নিয়ে বলতে পারি যে আমি আর্য শাস্ত্র কিংবা বিজ্ঞান কিছুই পড়িনি। আমার সমস্ত বিদ্যাই স্বাধীন চিন্তা প্রসূত। আগে শপথ করার আবশ্যক নেই, পড়াশুনো আছে, এরূপ অপবাদ আপনাকে কেউ দেবে না। শেষ হলো কন্ট্যাক্ট লেন্স প্রোডাকশন নিবেদিত নাটক আর্য ও অনার্য। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে আরো সুন্দর দেখি, শেষ হলো আমাদের প্রথম নাটক আর্য অনার্য। আমরা দেখে নিলাম একটি খুব সুন্দর উপস্থাপনা। কন্টাক্ট লেন্স প্রোডাকশনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে তারা ছিল। আসুন দেখে নি আরো একটি নাটক, আরো একটি শ্রুতি নাটক। আসুন শুনে নি, আমার বলায় একটু ভুল হয়েছে। আসুন শুনে নিয়ে আরো একটি শ্রুতি নাটক। এবার আমরা শুনবো নবোদয় নাট্যগোষ্ঠীর একটি শ্রুতি নাটক। আসুন শুনে নি। বিহান নাট্যগোষ্ঠী আয়োজিত কলকাতা জেলা অডিও ড্রামা কম্পিটিশনে বাঁশদ্রোণী নবোদয় নাট্যগোষ্ঠীর নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে মুসলমানের গল্পে। চরিত্রে কাকির ভূমিকায় রীতা জানা, কাকার ভূমিকায় প্রীতম রেজা, কমলার ভূমিকায় পল্লবী নস্কর, অভিজ্ঞার ভূমিকায় শুভদীপ সর্দার, জামাই ও ডাকাতের ভূমিকায় শিষ্য দাশগুপ্ত এবং নাট্য রূপান্তর পূর্বা ঘোষ।
তোমার ওই ভাইজির জন্য একটা সর্বনাশ হবে, তা আমি বলে রাখছি। কেন, কি হয়েছে? আমার কমলা আবার কি করলো? আমার কমলা কি হয়েছে? হতে আর কি বাকি আছে? যেই দিন থেকে ওই রাক্ষসী মা বাপকে খেয়ে আমাদের সংসারে ঢুকেছে, সেই দিনই তো যা হওয়ার হয়ে গেছে। আহা, কি বলছো কি? ঠিকই বলছি। হাসতে বলো, শুনতে পাবে যে। ওই মা বাপ মরা মেয়েটা আমরা ছাড়া আর কেই আছে বলো? দরদ দেখলে আর বাঁচি না। দিনকাল ভালো নয়, চারিদিক থেকে দুষ্ট লোকের নজর ওর ওপর। আমার এই ছেলেপিলের ঘর, তারই মাঝখানে ও যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে। ওই পোড়ামুখীকে যা হোক একটা বিয়ে দিয়ে তাড়াতাড়ি বিদায় করো, নইলে এই একলাই ওর জন্যই কোন দিন ভরাডুবি হবে, এই বলে রাখছি। কি যে করি, দাদা আমার ভরসায় ওকে রেখে গেল, কিন্তু কি করে যে ওকে ভালো করে পাত্রস্থ করি। কাকা, মা কমলা, আয় মা, আয়। আমাকে নিয়ে তোমাদের বড় জ্বালা, তাই না? ছি মা, ছি, অমন করে বলতে নেই। তোর কাকির কথা ধরিস না। চল চল, খেয়ে নিবি, চল। কি গো, কোথায় গেলে? একবার এদিকে দৌড়ে এসো। কমলা, ও কমলা, কোথায় গেলি সব? কি হয়েছে? চিৎকার করে যে বাড়ি মাথায় তুলছো? বলি হয়েছেটা কি যে এত চিৎকার করছো? চিৎকার করব না? এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন। মোচাখালীর পরমানন্দ সেটের মেজ ছেলের জন্য তারা আমাদের কমলাকে পছন্দ করেছে গো। এই দেখো না, চিঠি লিখে পাঠিয়েছে। ওরা ওকে ঘরে নেবে, এই হলো তাদের পণ। কি বলছো গো? হ্যাঁ গো, হ্যাঁ। ও গো, আমাদের কমলা যে সেট বংশের পুত্রবধূ হবে গো। তাদের কি বিরাট সম্পত্তি, সব বিখ্যাত লাঠিয়াল ভোজপুরি পালোয়ান। তবে একটা একটু খটকা আছে, ছেলেটা একটু বেহিসাবি আর টাকা ওড়ায়। আর আর তার এক স্ত্রী আছে শুনেছি। তবে আমাদের কমলাকে তাদের খুব পছন্দ, খুব যত্নে রাখবে। মা, তুই কিচ্ছু ভাবিস না, তারা তোকে যথেষ্ট রক্ষা করতে পারবে মা। আমাদের যে তোকে রক্ষা করার সামর্থ্য নেই রে। কাকামণি, এ কোথায় তোমরা আমাকে ভাসিয়ে দিচ্ছ? কি করব বল, তোকে রক্ষা করবার শক্তি যে আমার নেই মা। থাকলে চিরকাল বুকে কোলে আঁকড়ে রাখতাম। বাবাজি, এই সময়ে এত ধুমধাম করা কি ভালো হচ্ছে? সময়টা কি বড় খারাপ বাবা। সময়? আমি কোনো সময়ের ধারধারি না। এইসব ভোজপুরি পালন থাকতে আমাদের কাছে ঘেঁষে কার এত বড় স্পর্ধা? না না বাবা, আমি সে কথা বলিনি। আসলে বাবা, আমরা যে বড় দুর্বল, তাই বড় ভয় হয় বাবা। বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের। তারপর মেয়ে এখন তোমার, তুমি ওকে নিরাপদে পৌঁছাবার দায় না। এই দায় নেবার যোগ্য নই আমরা। কোনো ভয় নেই কাকামণি, আমি যাব না, কিছুতেই যাব না। আমি তোমাদের ছেড়ে কি করে থাকবো? কি করবি মা, মেয়ে হয়ে জন্মালে যে সবাইকেই একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে। আর কাঁদিস না মা, আমি খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা করে আসতে পারবো। খবরদার, কেউ এক পা এগোবে না। মধুমল্লার ডাকাতের হাত থেকে বাঁচে এমন কেউ নেই এই দুনিয়ায়। এ সব পালালো রে, ধর 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 ধর। ওরে ওরে, ভোজপুরি পালানো সব পালালো। তফাৎ যাও, থামো। কে রে, আমার কাজে বাধা দেয় কে? তফাৎ যাও বাবা সকল, আমি হবির খাঁ। এ কি, খাঁ সাহেব আপনি? হ্যাঁ আমি। এ পাপ কাজ বন্ধ করো, চলে যাও। খাঁ সাহেব, আপনাকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসা যে মাটি করলেন। এ ব্যবসা নয়, এ পাপ। তোমরা চলে যাও। আপনাকে পয়গম্বর মানি, আপনাকে তো কিছু বলতে পারবো না। বেশ, আমরা চললাম। এই চল সব। এসো মা, তুমি আমার কন্যা, তোমার কোনো ভয় নেই। এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার সঙ্গে। আমি বাড়ি যাব। আমি আমি বুঝেছি, তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে। কিন্তু একটা কথা মনে রেখো,
যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে। চলো আমার সাথে, সেখানে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। আমার বাড়ি খুব নিকটেই, তুমি চলো। কিন্তু দেখো, আমি বেঁচে থাকতে এ তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে। তুমি এসো আমার সঙ্গে, ভয় করো না, চলো আমার সঙ্গে। দেখো মা, এই যে বাড়ি দেখছো, এই বাড়ি ৮ মহলা। আর ওই দেখো দূরে, ওই ঘরে আজান দিল এক মোল্লা সাহেব। আর ওই দেখো ওদিকে শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা। এই জায়গা অতি পবিত্র মা, এখানে তোমার জাত রক্ষা হবে। তুমি নির্ভয় এখানে থাকতে পারো। আপনি মহৎ মানুষ, আপনি আমার কাকাকে একটিবার খবর দিন, তিনি এসে আমায় নিয়ে যাবেন। তুমি ভুল করছো মা, সমাজ বড় নিষ্ঠুর, বড় দয়াহীন। তোমাকে ওরা কেউ ফিরিয়ে নেবে না, তোমাকে ওরা পথের মধ্যে ফেলে দিয়ে যাবে। না না, এ হতে পারে না। আমার কাকা আমাকে ভীষণ ভালোবাসেন, তিনি কিছুতে আমার বিপদের দিনে এ কাজ করতে পারেন না। সংসার সমাজ বড় নিষ্ঠুর মা। বেশ, তুমি নিজের চোখেই না হয় একবার দেখো এই সমাজ কতটা নিষ্ঠুর, সেখানে মেয়েরা কত অসহায়। চলো মা, চলো আমার সঙ্গে, তোমার কাকার বাড়িতে চলো। যাও মা, তোমার কাকার বাড়িতে যাও। তুমি যতক্ষণ না আসছো আমি এই খিড়কির দরজার কাছেই অপেক্ষা করছি, তুমি যাও। কাকামণি, কাকামণি। কে কে? ও কমলা, তুই? তুমি অবাক হচ্ছ যে? ওই পোড়ামুখীকে দূর করে দাও। এই বেজাতির মেয়েটাকে এই বাড়িতে কে ঢোকার সাহস দিলে? কাকি, চুপ কর, দূর হ বলছি, দূর হ। কাকামণি, চুপ করে আছো কেন? কিছু বলো। তোমারও কি তবে একই মত? উপায় নেই রে মা, আমি অসহায়। আমাদের যে হিন্দুর ঘর, এখানে তোকে কেউ মেনে নেবে না। মাঝের থেকে আমাদেরও জাত যাবে। আমার অপরাধ নিস না মা। কাকামণি, জাত এত ঠুনকো? এক মুহূর্তে আমার জাত চলে গিয়ে আমি বেজাত হয়ে গেলাম। আমি বড় অসহায় মা, আমায় তুই ক্ষমা কর। আমি কোনোদিন ভাবিনি আমার থেকে তোমার কাছে জাত বড় হবে। বেশ, আমি চলে যাচ্ছি। যা বলেছিলাম মিললো তো? চলো মা, চলো আমার সঙ্গে। আমার বাড়িতে তুমি তোমার ধর্ম পূজা সব বজায় রেখে তোমার মতো করে চলতে পারবে, কোনো অসুবিধা হবে না তো। আচ্ছা, একটা কথা বলবো? বলো মা। আপনার এই মহলে হিন্দু আচার বিচারের ব্যবস্থা কেন? হ্যাঁ, সে ইতিহাস মা। এই মহলকে লিখেছিলেন। সে শিব পূজা করত, মাঝে মাঝে তীর্থভ্রমণেও যেত। তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত। সেই কিন্তু আমি মাকে শ্রদ্ধা করি। তার স্মৃতি রক্ষা কল্পেই আমি সমাজ বিতাড়িত হিন্দু মেয়েদের আশ্রয় দান করার ব্রত গ্রহণ করেছি মা। আপনি মহৎ মানুষ। আপনি না থাকলে যে আমার কি হতো জানি না। সেসব কথা থাক মা, তবে একটা কথা বলে রাখি, আমার কাছে সবার আগে মনুষ্যত্বই ধর্ম। আমি সে ধর্মই পালন করি। যাক, তুমি নির্ভয় থেকো, দরকার হলে আমায় ডেকো কিন্তু। আজ কত মাস হয়ে গেল
নিজের ভিটে ছেড়ে এখানে আছি। কি অদ্ভুত সমাজ! কি পেয়েছি আমার বাড়িতে? কাকের বঞ্চনা, কেবলই দুধ ছাই আর গালাগালি। আমি মরলেই যেন তাদের মুক্তি, অথচ আমি তাদের নিজের লোক। আর এখানে এখানে এরা আমার কেউ নয়। শুধু মানুষ হয়ে মানুষের ধর্ম পালন করতে আমাকে রানীর যত্নে রেখে দিয়েছে। নিজেকে আজ ধন্য মনে হয়, তবু কাকার জন্য মনটা হাহাকার করে, কষ্ট পাই। আচ্ছা, আমি কি ভুল করছি? করিম বড় ভালো ছেলে, আমাকে ভালোবাসে। আমিও তাকে মনে কোথায় যেন কিভাবে স্থান দিয়ে ফেললাম। ধর্ম আলাদা, তবু তাকে আমি দূরে সরাতে পারছি না। আমি কি ভুল পথে যাচ্ছি? খাঁ সাহেবকে আজ সব বলবো বলে মনস্থির করেছি। মা কমলা, তোমার দাসীর মুখে শুনলাম তুমি আমার সাথে দেখা করতে চেয়েছো, তাই চলে এলাম। হ্যাঁ বাবা সাহেব, আসুন আসুন। বলো মা, কি বলবে বলছিলে বলো। না, মানে একটা কথা বলবো বলবো করে। কোনো সংকোচ রেখো না মা, তুমি নির্ভয়ে বলতে পারো। আপনার মেজ ছেলে করিম, সে কি করেছে? না, মানে বলো মা, বলো। বাবা সাহেব, আমি তাকে আমার মনের মধ্যে গ্রহণ করেছি। মা, কিন্তু এ যে অসম্ভব। আপনি ধর্মের কথা বলবেন তো? ঠিক তাই, তোমার ধর্ম, তোমার সমাজ। কিসের ধর্ম? আমার কোনো ধর্ম নেই। যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞার আস্তাকুড়ের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে, সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনো দিন দেখতে পেলাম না। সে দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে, সে কথা আজও আমি ভুলতে পারিনি। আমি প্রথম ভালোবাসা পেলাম বাপজান তোমার ঘরে। বাপজান? হ্যাঁ বাপজান, তোমার কাছেই আমি প্রথম বাবার স্নেহ পেলাম। জানতে পারলাম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। তাই আজ থেকে আমি মেহের জান। বেশ মা, তুমি যদি সুখী হও তবে তাই হবে মা। মা মেহের, তোমার কাকার মেয়ের কাল বিবাহ, এইমাত্র খবর পেলাম। সরলার বিয়ে? কিন্তু আমার তো তারা আজ কেউ নয় বাপজান। হ্যাঁ জানি, আমার বক্তব্য তা নয়। কাল সরলা যখন তালতড়ির মাঠ পার হবে তখন মধুমালা লুটপাট চালাতে পারে, তাই তুমি। আমি কি করতে পারি? আমি চাই তুমি কিছু লোক নিয়ে ওই রাতে মধুমল্লাকে বাধা দাও। কিন্তু আমার কথা মধুমল্লা মানবে কেন? মানবে, তোমার কথাই মানবে। তোমাকে আমি অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক দেব। মধুমল্লা ওটা দেখলেই বুঝতে পারবে তুমি কার লোক। কিন্তু তাতে লাভ? লাভ? হ্যাঁ, প্রথমত অসহায়কে বাঁচানো এবং মানবতাকে রক্ষা করা। তুমি আগামীকাল প্রস্তুত থাকবে, এটা আমার আদেশ বলতে পারো। বেশ, তাই করব বাপজান। থামো, নইলে এই লাঠির ঘায়ে সব কেড়ে নিবি, একটা কেউ যেন পালাতে না পারে। ছেড়ে দাও বাবা, আমার মেয়ের কোনো ক্ষতি করো না। চুপ! কান্নাকাটি করে কোনো লাভ হবে না। সরো সরো বলছি, সরে যাও। সমস্ত গয়না খুলে নিবি। খবরদার, বন্ধ করো সব লুটপাট। কে? কার এত স্পর্ধা? আমাকে চিনবে এই বর্ষার ফলক দেখে। কবির খাল লোক। যদি ভালো চাও তো চলে যাও। হ্যাঁ মা, যাচ্ছি। চল চল রে সব। বোন, তোর কোনো ভয় নেই? কমলা? হ্যাঁ, ভয় নেই, তোমার পা ছোবো না। ওকে সাবধানে নিয়ে যাও কাকা।
আর কাকিকে বলো ওকে কেউ অস্পৃশ্য করেনি। আর অনেক দিন তার অনিচ্ছুক অন্নবস্ত্রে মানুষ হয়েছি, সে ঋণ যে এমন করে আজ শোধ করতে পারবো তা ভাবিনি। কমলা, বোন, যদি কখনো কোনো দুঃখে পড়িস, মনে করিস তোর এই মুসলমান দিদি আছে তা থেকে রক্ষা করবার জন্য। চলি। শেষ হলো শ্রুতি নাটক মুসলমানির গল্প। শেষ হলো শ্রুতি নাটক মুসলমানির গল্প। আমরা শুনে নিলাম আরো একটি সুন্দর উপস্থাপনা। আমাদের বিহানের পক্ষ থেকে নবোদয় নাট্যগোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসুন এবার শুনে নিই কৃষ্টি নাট্য দলের শ্রুতি নাটক। নানা রকমের সমস্যা যখন আমাদের মন প্রাণকে বিচলিত করে তোলে, তখন আবৃত্তি, নাটক, গান, নাচের মতো সাংস্কৃতিক উদ্যোগ আমাদের মনে জমে থাকা ধুলো উড়িয়ে দিয়ে যায়। তাই আমরা সাংস্কৃতিক কর্মী, আমরা সাংস্কৃতিক প্রেমী। আমরা রবীন্দ্র সরোবরের এক ঝাঁক ছাত্রছাত্রীরা জোট বেঁধে গড়ে তুলেছি কৃষ্টি কালচারাল টিম। আজ আমাদের নিবেদন শ্রুতি নাটক আবর্তন। কাল থেকে কেউ বাড়ির বাইরে বেরোবি না। কাল থেকে লকডাউন, সব বন্ধ। যাক, বাবার সাথে এবার না হয় ছাদে খেলতে পারবো। তুমি তো বেশ ভালো আছো বলো? রাতে বাবার সঙ্গে খেলাধুলা আর দিনের বেলা প্লে স্টেশনে গেম খেলেই তো তোমার সময় চলে যায়। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু অনলাইন ক্লাস 4টে থেকে, ভুলে গেলে চলবে না। আর তোর কিন্তু মিস করলে চলবে না। হ্যাঁ রে, তোর মায়ের কাছে শুনছিলাম তুই নাকি 4-এ প্রথম হয়েছিলিস, তাই ওটা ধরে রাখতে হবে, তাই তো ভাই? আমার আর বোধহয় এবারে ফার্স্ট হওয়া হবে না রে। আগে তো স্কুলের মাস্টারের কাছে পড়েই ফার্স্ট হতাম, এখন তো হবে না। আর তোর মতো তো বাড়িতে এসে মাস্টারও আমায় পড়ায় না যে আমি ফার্স্ট হব। আরে অনলাইন ক্লাস তো আছে, বাবাকে বল একটা ফোন কিনে দিতে। দুধ, যার ঘরে কাউকে ফোন করার জন্য ফোন নেই তার নাকি আবার ক্যামেরাওয়ালা ফোন। বাবা তো সব সময় হাত তলায় জমাতে ব্যস্ত, তার উপর যদি লকডাউনে দুবেলা একটু খেতে পারি তাই ঢের। ও বুঝলাম। মা, বাবা কবে আসবে? আসলেই দেখতে পাবি। এখন যা, কাজ করতে দে। বলি, তোর পড়াশোনা কি বন্ধ হয়ে গেল? হ্যাঁ মা, আবার সব ঠিক হলে তারপর। কেন? অনু কি যেন ফোন দেখে দেখে পড়ছিল। হ্যাঁ, ও অনলাইন ক্লাস করছিল, কিন্তু মা তার জন্য তো ফোন দরকার। ঠিক আছে, তোর বাবাই আসুক না হয়। তোর বাবাকে বলবো যে 1 মাস না হয় কিছু খাবো না, কিন্তু তুমি ছোটুকে একটা ফোন কিনে দাও, ঠিক আছে? তাহলে তো বেশ হয়, এবারও তাহলে আমি ফার্স্ট হব। হ্যাঁ, হবি তো। ও মা, কনফ্লেক্সটা কি হলো? অনলাইন ক্লাস এক্ষুনি শুরু হয়ে যাবে। এই তো হয়ে এসেছে। বাহ, দাও দাও। বলছি মা, এই ফোনটা না একটু পুরনো হয়ে গেছে, একটা নতুন ফোন কিনে দেবে গো? হ্যাঁ, তুইও যদি ওই ছোটুর মতো ফার্স্ট হতে পারিস তাহলে। হ্যাঁ, হব। জানো মা, ছোটুর কপালটা কি খারাপ, ও বোধহয় আর এবছর ফার্স্ট হতে পারবে না, কারণ ওর তো আমাদের মতন স্মার্টফোন নেই।
কেন ওর মা কিনে দিতে পারছে না? তখন তো আমি ওর বাবাকে বলেছিলাম যে এই সমস্ত চাষবাস করে কোনো লাভ নেই। এর ছেড়ে যদি তোর বাবার সঙ্গে হাতে হাতে ওই জমিদার বাড়িতে কাজ করতো তাহলে আর এই দুর্যোগের সময় দেখতে হতো না। তখন কে কার কথা শোনে? তখন বলল আমায়, না গো বৌদি, আমার 7 পুরুষেরা নাকি চাষি। আমার এই বাপ ঠাকুরের জমিতে যদি চাষ না করে অন্য কাজ করি তখন লোকেরা কি ভাববে বলো? এখন বোঝো ঠেলা, বাপ ঠাকুরের ওই জমিটাও গেল, আর এখন লোকেদের জমিতে চাষ করতে হচ্ছে। মানুষ যে কেন একটু অসৎ হতে পারি না আমি বুঝতে পারি না। তুমি যে কি সব বললে কিছুই বুঝলাম না, সবই যেন সাথে সমুদ্র আটে অষ্টবসু হয়ে গেল। যাক, তাই হোক, তোকে আর এই সমস্ত বুঝতে হবে না। এখন তুই শুধু এইটুকুনি বুঝ, এখন লকডাউন, তাই বাড়ি থেকে বেরোনো যাবে না। সোফায় বসে টিভি দেখবে আর গেম খেলবে, সময় মতো অনলাইন ক্লাস করবে, আর রাত্রি এসে এসি আস্তে করে চালিয়ে ঘুমিয়ে পড়বে। তাহলে এই 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার নতুন ফোন পেয়ে যাবে। ওই দেখ, বোধহয় তোর বাবা এসেছে। এই এলাম, মাথাটা একটু ছড়ে গেছে, একটা কিছু দেবে ফেটটি করার মতো? এ বাবা, এ কি করে হলো? এ তো অনেকটা ফেটে গেছে। আর হবে না, রোজই যে হাতাহাতি লেগে আছে। ওরা এড়িয়ে যেতে চাইছে আর আমরা এড়োতে দিচ্ছি না। দেশে যেন আকাল লেগেছে, কাতারে কাতারে মানুষ মরছে, কিছু ব্যাধিতে, কিছু না খেতে পেয়ে, আর কিছু চাষি পরাধীনতার শিকলে পা বেঁধে। আচ্ছা, এই লড়াই কি থামবে না কোনোদিন? কি বলছো কি? এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই খেটে খাওয়া চাষির লড়াই। আর তুমি কি না এ সব কিছু ছেড়ে এক চাষি তার মালিকের সব শর্ত মেনে নিয়ে মাঠে কাজ করবে? এ হয় না। কেন হয় না? এতে আপত্তির বা কি আছে? আর সে তো তোমাকে তার প্রাপ্য মজুরিও দেবে বলেছে। কখনোই না, তাদের নির্দেশ যা কিছু মাঠে হবে তার সব কিছুর হিসেব তাদের দিতে হবে, এবং তারা সেই ফসল পড়ে তার যখন চাহিদা বাড়বে তার যোগান দিতে সেই ফসল আমাদের চেয়ে কম দামে কিনে তারা সেটাকে 10 গুণ দামে বিক্রি করবে। আচ্ছা, আমরা কি পারবো সেই ফসল 10 গুণ দামে কিনে খেতে? কি গো, উত্তর দিচ্ছ না কেন? কারণ আমি জানি তোমার কাছে উত্তর নেই, আর এটাও জানো এ সম্ভব নয়। আজ জল কামান চলেছে, লাঠি চলেছে, মালিকেরা কাল আরো কিছু হতে পারে, গুলি বন্দুক, কিন্তু এ লড়াই থামবে না। আরো শয়ে শয়ে চাষি আসবে তাদের অধিকার ছিনিয়ে নিতে, আর একদিন তাদের চাষিদের অধিকার ফিরিয়ে দিতেই হবে, এই তুমি জেনে রেখো। কিন্তু তারা যে তোমায় বিনামূল্যে খাটতে হবে বলেছে, আর তারা যে কইলো তোমায় মজুরি দেবে। সে আর কটা টাকা, তা দিয়ে দুবেলা অন্তত খেতে পারবো। কিন্তু ছোটু, ওকে কি করে ডাক্তার করব বলতে পারো? ওর যে স্বপ্ন, ও বড় হয়ে ডাক্তার হয়ে অনেক খ্যাতি লাভ করবে আর গরিব চাষিদের সেবা করবে। দেখি কাল সনাতন বাবুর কাছে যাব, একবার যদি 1 কাঠা জমি বিক্রি করে ওকে একটা ফোন কিনে দিতে পারি, তাহলে এই বাজারে ছেলেটা আমার লেখাপড়া শিখতে পারে। নমস্কার, আমি অরিত্র, কৃষি টিভি থেকে এসেছি। এটা আমার আইডি। আমি আপনার সাথে এই হাটতলার মাঠে যে ঝামেলা হচ্ছে তার কিছু বিবরণ জানতে চাইছি। আপনার কপালে রক্তের দাগ প্রমাণ দিচ্ছে আপনি ওখানে ছিলেন। তো কি হয়েছিল? 1 মিনিট, একটু রেকর্ডারটা অন করে নিন, আর আপনি যা বলার এই মাইকে বলুন। ক্যামেরাম্যান রেডি? প্রত্যেক দিনের মতোই আমরা আমাদের দাবি ফসলের দাম বাড়ানো এবং ফসল মজুত করা যাবে না, এই নিয়েই যাই। কিন্তু জমির মালিকেরা এতে আজ ক্ষিপ্ত হয়ে ওঠে
আমাদের ওপর মারধর করেন, ব্যাস এইটুকুই। এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি কিভাবে এই প্রফেশনে এলেন জানতে পারি? আর সবকিছু থাকতে আপনি কৃষি কাজটা কেন বেছে নিলেন? বলছি, তবে বেশিক্ষণ বলতে পারবো না। মাথার ব্যথাটা একটু বেড়েছে বলে মনে হচ্ছে। যাই হোক, আপনি আমায় বলুন, বাজারে এত কিছু থাকতে আপনি খবরের লোক হলেন কেন? তাও বলি শুনুন। আমি হরিহর, আমার বাপ ঠাকুরদা সবাই চাষি। ছোটবেলায় আমার পড়াশোনার চেয়ে চাষবাসে মন কেন জানি পড়ে থাকতো। তখন থেকেই ঠিক করেছিলাম আমিও বাপ ঠাকুরদার মতো চাষি হব। বড় হলাম, বাবার সাথে মাঠে গিয়ে গিয়ে চাষ করাটাও শিখি। কিন্তু দুর্ভাগ্যবশত বাবা চাষের জন্য একটিও জমি ফেলে গেল না। সব সার কিনতে কিনতে আর জমির আসবাব কিনতে বেরিয়ে গেছে। তাই খুবই অল্প বয়সে লোকের জমি চাষ শুরু করলাম। ভাবলাম আজ না হয় কাল নিজেরও জমি হবে, তখন না হয় আমার জমিতে চাষ করব। কিন্তু কি করে জানবো যে জমিতে চাষি ফসল ফলায় তা জমি চাষির হাতে থাকে না, পুরোটাই মালিকের হাতে। মালিক তার দাম নির্ধারণ করে, আরো কত কি। তার উপর মজুরিও কম। কেন এত কিছু মেনে নেবো কেন বলতে পারো? আমরাও তো মানুষ, আমরাও তো চাই একটু বাঁচতে। ঠিক আছে, আজ বরং উঠি। কাল এই খবর ছড়িয়ে যাবে অনেক হরিহর চাষির কাছে, যারা আসবে আপনাকে এই লড়াইতে সামিল করতে। জানো তো, আমি আজ কিছু খাইনি, আর খিদেও নেই। কারণ আমি আজকাল আর স্বপ্ন দেখি না। এখন বুঝি যে দেশে মানুষ মানুষের জন্য ভাবে না, মানুষ মানুষের জন্য কাঁদে না, যে জমি চাষিদের হাতে থাকে না, সে দেশে স্বপ্ন দেখা পাপ। আমি পড়েছি শরৎচন্দ্রের মহেশ গল্প, যে গল্পে গফুর মিয়া তার মহেশকে মেরে দেবে আর বলবে যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার পানি তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি কখনো মাফ করো না। সেদিন মহেশের জন্য খুব কষ্ট পেয়েছিলাম। আজ বুঝি আসলে কষ্টটা গফুরের ছিল। কেউ একটি জমি ফেলে রাখেনি। আর যেন হাটতলার মাঠে শয়ে শয়ে গফুর দেখছি, যারা তাদের অধিকার চাইতে এসেছে। কারণ তাদের ঘরের আমিনাকে তারা শিক্ষিত করতে চায়। আর আমার এখন খিদে পেলে খিদের জ্বালায় ছটফট করি না, কারণ একদিন না একদিন আমার আমরা শুনে নিলাম একটি অসাধারণ উপস্থাপনা কৃষ্টি নাট্য দলের পক্ষ থেকে। আজকের সমসাময়িক একটি নাটক, খুবই ভালো লাগলো আমাদের এই নাটকটি, শ্রুতি নাটকটি। কৃষ্টি নাট্য দলকে জানাই বিহানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা উপস্থাপনা দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা দুদিন ব্যাপী বিহানের পক্ষ থেকে এই যে অডিও ড্রামা পারফরমেন্সের চালাচ্ছি, আজকে তার দ্বিতীয় দিন চলছে এবং আমরা ইতিমধ্যেই 3খানা নাটক শুনে ফেললাম। এবার আমরা চলে যাব চতুর্থ নাটকে। বাঘা যতীন আলাপ নাট্য দলের পক্ষ থেকে শুনে নেব আমরা আরো একটি উপস্থাপনা। চলুন শুনে নিই। হ্যালো 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 হ্যালো,
কাকে চাইছেন? পিউকে একটু দেবেন? হ্যাঁ, পিউ বলছি। ওপারে কে? এপারে আমি। ওকে। আমি মানে? নিজের কাছে সকলেই আমি, হেয়ালি নয়। কে আপনি স্পষ্ট করে বলুন। কি আশ্চর্য! আরে বুঝতে পারছেন না? ঠিক হ্যাঁ, আর একটু আগে বাড়ুন। এইবার বুঝেছি, আপনি অচিন। আলাপ হয়েছিল মেট্রো স্টেশনে একদিন। মনে পড়েছে, বইমেলা থেকে ফেরার সময় ব্যাগের বই উছলে পড়ে গিয়েছিল স্টেশনময়। বইগুলো তুলে দিয়েছিলেন। বিনিময়ে ফোন নাম্বার চেয়েছিলাম, দিয়েছিলেন। হ্যাঁ, দেখুন নাম বলেছিলেন, ঠিক মনে আছে, অচিন। তা কোথায় গিয়েছিলেন এতদিন? বেড়াতে গিয়েছিলাম, গোয়া, প্রায় 15 দিন। ভালো লেগেছে গোয়া? ভালোই, তবে জিনিস গিয়েছে খোয়া। কি বলুন তো, টাকা করি না ব্যাগপত্র? আরে না না না, ওসব নয়, ওসব নয়। আচ্ছা, কি হতে পারে বলুন দেখি সত্তর। বুঝতে পারছি না, আর কি জিনিস ছিল এমন? বুঝলেন না? আরে মন, মন চুরি গিয়েছিল, মন। তাই তো ফিরে এসেই তোমায় প্রথম ফোন। তোমার? হ্যাঁ, দুম করে একেবারে তোমার। তো আচ্ছা, আপনি আপনি করে কাটলে তো অনেক সময় নাকি? তুমি বলেছি বলে হলো কি খুব ক্ষতি? তা বলে প্রথম ফোনেই? ঠিক নয় এই রীতি। ইনফ্যাক্ট এই জেড যুগে কোনো দেরি যে সয় না। সময় দিলে কোনো কিছুই চট করে খায় না। কিন্তু তোমার কি মনে হয় তুমি বলাটা খুব বেঠিক? না জেনে বুঝে দিগ্ভ্রান্ত হওয়াটাও কি ঠিক? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, এবার তো বলো কাকে পছন্দ, শাহরুখ না ঋত্বিক? মানে শুরুতেই এমন ধাক্কা? শুরুতেই একেবারে ছক্কা হয়, কিন্তু আলাপের গোড়াতেই এটা কিরকম টেস্ট? শুরুতেই তো জেনে নেওয়া ভালো কার কাছে কে বেস্ট। যদি বলি আমার পছন্দ ঋত্বিক। ওয়ান্ডারফুল, একদম মিলে গেল। ঠিক মিলে গেল? হ্যাঁ। একদম না। না না? তবে বলছি তবে, খাবেন না শখ। ঋত্বিক রোশন নয়, ঋত্বিক ঘটক। লে হালুয়া, এটা আবার কি নাটক? নাটক নয়, ছবি। দেখেছেন ওর মেঘে ঢাকা তারা? মেঘে ঢাকা তারা? না দেখিনি। আমার কাছে চেনা কেবল তারা এই সময় পপুলার যারা। বাবা, এই সময় সে কি? কে ঠিক করে দেয় এইসব সময়? কেন, মিডিয়া বলছে সারা দেশময়। ও, জানেন তো মদের দোকানে খুব ভিড় হয়, দুধের দোকানে নয়। লে হালুয়া, অদ্ভুত কথা। আচ্ছা, মদের কি নেই প্রয়োজন? আছে, কিন্তু আগে চাল ডাল তেল নুনের করুণ আয়োজন। জব বাবা। আচ্ছা আচ্ছা, তোমার পার্টি কি সমতা? এ আবার কি ভাষা? আপনি কি লুনাটিক? আমি চাই সকলের সমান ক্ষমতা। ধুস, কিচ্ছু বোঝো না। শোনো, যার যেরকম ফেট সেই বুঝে তার রেট, বুঝেছো? ফেট হ্যাঁ, মানে ভাগ্য? মানে আপনি বলছেন যার যেরকম কপাল? নিশ্চয়ই। কপালের লেখা অনুযায়ী কেউ কালো, কেউ সাদা, কেউ লাল। আজ্ঞে না মশাই, না। জন্মানোর সময় সকলেরই কপাল সাদা। পরিশ্রম আর শিক্ষা দীক্ষার জন্য কেউ বুদ্ধিমান, কেউ হাদা। প্লিজ এত জ্ঞান দিও না মাইরি। তার চেয়ে এসো একটু অন্য আলাপ করি। আচ্ছা, তুমি গান জানো? আমি কিন্তু রক শিখি। গান জানি না, তবে একটু একটু কবিতা লিখি। দারুণ ব্যাপার, এতক্ষণে একটা জায়গায় হলো মিল। বাবা, কলেজ ম্যাগাজিনে লিখেছিলাম বুঝলেন, আকাশের নীলে চিল, আমার দরজায় খিল, তোমার ছাদে ঢিল। কেমন? চমৎকার। এখনো অভ্যাসটা আছে নাকি? অবশ্যই, অবসর সময় এইসব নিয়েই তো থাকি।
কথা কি চলবে না এখনো অনেক বাকি? একটা সত্যি কথা বলবো? বলুন। দেখা করতে চাই, সম্মতি পেলে রাখি। এই জাস্ট আপনার সঙ্গে মেলে না আমার। কেন কেন কেন? মেলালেই মেলে, অবশ্য মেলানোর ভার তোমার। সে কি, এখানেও ফিউচার? আপনি তো দারুণ গুণী মশাই। এই শোনো, ঝেড়ে কাশো, তোমার মতলবটা কি শুনি? মতলব আমার? হ্যাঁ। দেখা করতে চান তো আপনি। সো হোয়াট, কবে দেখা হবে সেটা জলদি বলো। ছি, ওভাবে নয়। তবে বলতে হবে এই একটু কোথাও চলো। এই দেখো, এত নখরা আমার আসে না, বুঝেছো? নখরা? এটা আবার কোন গ্রামার? যাক, কেন দেখা করতে চান এবার বলুন। হ্যাঁ, আসলে মেট্রো স্টেশনেই বুঝেছিলাম তুমি একটা ছাই চাপা আগুন। ও যাক বাবা, এতক্ষণে বেড়ালটা বেরোলো ছোলা থেকে। তা না বের করে উপায়, লাগিয়েছি কিউ সেদিন থেকে। ঠিক আছে ঠিক আছে, সব বোঝা হয়ে গেছে। আরে ইয়ার, এসব তো একদম সোজা। কি বললেন? ইয়ার? হ্যাঁ। আপনি তো দেখছি একদম কমপ্লিট প্রিপারেশন। এই শোনো, অনেক ভ্যান তারা হয়েছে। হ্যাঁ, কি দাঁড়ালো কনক্লুশন? সরি সরি, নো 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 ফার্দার ডিসকাশন। এই প্লিজ 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 শোনো পিউ, সেই মেট্রো থেকে লাগিয়েছি কিউ। এই এবারে ফোনটা রাখুন, এসব কথা নাথিং নিউ। শোনো পিউ, I love you. Nothing new, nothing new. Pew, I love you. Nothing new, nothing new. Pew. বাঘা যতীন আলাপকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এসে পড়েছি অডিও ড্রামা পারফরমেন্সের একেবারে শেষ অংশে। আজকের আমাদের এই কর্মসূচির আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি। আমরা শুনে নেব আরেকটি নাটক, এটি আমাদের শেষ পরিবেশনা। আমরা শুনবো যোগমায়া দেবী কলেজের নাট্যদল ছায়া নটের একটি প্রযোজনা। আসুন শুনে নিই। হ্যালো অনু, তুই কোথায় বলতো? কখন থেকে অপেক্ষা করছি, কখন আসবি? সরি বাবু, আসলে বুঝতেই পারছিস বাড়ির বড় বউ, তাছাড়া যে মহাপঞ্চমী সন্ধ্যেবেলায় ঠাকুর আটনে উঠবে, তাই সারা বাড়ি জমজমাট হয়ে আছে। আই মনি শোন, বলছি যে এই লিস্টটা নগেন জেঠুর হাতে দিয়ে বলবি বৌরানী কালকের পুজোর আয়োজনের সবকিছু লিস্টে লিখে দিয়ে গেছে, যেন একটাও কিনতে বাদ না পড়ে। ঠিক আছে তো? যা। আরে বাস, তোর শ্বশুর বাড়িতে দেখছি তোর খুব চাহিদা। বৌরানী, বাহ, ভালো নাম বাগিয়েছিস তো। জানিস, আমারও ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল সবার সব স্বপ্ন যে পূরণ হতেই অনেক। এই তুই এবার ফোনে কথা বলা বন্ধ করবি? আসছি তো, 10 বছর পর দেখবো তোকে, আর 10 মিনিট অপেক্ষা কর। জানিসই তো তোর বেস্ট ফ্রেন্ডের ধৈর্যটা একটু কম। ওয়েটিং ফর ইউ, তাড়াতাড়ি আয়। অনি অনি, 10 বছর পর দেখলাম তোকে, একদম বদলাসনি। অনু, এই অনু, এদিকে এদিকে তাকা। অনু, তুই তো পুরো বদলে গেছিস অনু। চওড়া করে সিঁদুর, লাল সাদা জামদানি, কলেজের সেই জিন্স পরা গুন্ডাটাকে আর খুঁজেই পাচ্ছি না। ওরে পাগলি, একটা 5 একটা 3, 2 বাচ্চার মা আমি। আমার কি আর তোর মতো দেশ বিদেশে ঘুরে বেড়ানোর জো আছে? এই গড়ের মাঠে এসেছে যখন, চল না একটু সবুজ ঘাসে বসি। বস, বল এবার তোর গিন্নিপনার কাহিনীটা একটু বলতো। না, আমি না, আগে তুই বলবি, আমি শুনবো, তারপর আমি বলবো, আর তারপর তোকে নিয়ে সোজা আমার শ্বশুর বাড়ি। এবার পুজোতে আমাদের সঙ্গেই থাকছিস। আরে থাকছিস, তুই তো বনেদের বাড়ির পুজো দেখতে ভালোবাসিস। তাছাড়া তোকে পুজোতে সাথে পেয়ে ছোটরা বড়রা কর্তা সবাই খুব খুশি হবে। আরে আমায় একটু বলতে দে। আমার জীবনটা আর আগের মতো নেই রে, খুব ব্যস্ত করে ফেলেছি জীবনটা। সারাদিন লোহার যন্ত্রের মতো লিখে যাচ্ছি, কখনো সিরিয়ালের, কখনো ওয়েব সিরিজ, তো কখনো ইউনিক অ্যাডভার্টাইজমেন্টের। বিশ্বাস কর, এবার পুজোটা ভেবেছিলাম কলকাতায় কাটাবো,
আর কলকাতায় থাকলে জুকারবার্গের কৃপায় একবার যখন তোর খোঁজ পেয়েছি তখন তোর কাছেই থাকবো। কিন্তু ওই যে আমার জীবনে দুজন ডাইনোসর আছে না, রাত দিন কাজের চাপে গিলে খাচ্ছে। ওই রকম একটা বদমাস বস থাকলে যে কারোর জীবন হেল হয়ে যাবে। আচ্ছা, বুঝলাম। তা একটা গিলে খাওয়ার মানুষ তো না হয় বস, অন্যজনকে মানে তুই কালই। সে আছে একজন, একটা পাগল লোক। তোকে বলা হয়নি, 2 বছর হলো আমাদের রিলেশনশিপের। এখানকারই ছেলে, ভালো জব করে। আরে আর বলিস না, আমি ভেবেছিলাম কলকাতা দেবো, কারণ দেখ আমি থাকি এক জায়গায় আর ও ধর কলকাতায়। আমাদের দেখা সাক্ষাৎ বলতে ফোন, ভিডিও কল, আর ও যখন ওর অফিসের কাজে বাইরে যায় মুম্বাই তখন দেখা হয়। তাই ভেবেছিলাম এবছর একসাথে থাকবো। ও মা, এখানে এসে দেখি কেস পুরো উল্টো। বাবু নিজের পুজো নিয়ে এতই ব্যস্ত আমাকে বলে কিনা সময় দিতে পারবে না। আর যেই শুনেছে মুম্বাই অনেক কাজ পেন্ডিং, অমনি হুকুম করে বসলো, শোনো অনি, কাজ ফেলে রাখা উচিত নয়। তুমি পুজোয় কলকাতায় থাকলে বোর হবে। আমি ব্যস্ত থাকি, তোমায় সময় দিতে পারবো না। তুমি ষষ্ঠীর দিন সকালে ফিরে যাও, আমি পুজো শেষ করে মুম্বাই এসে দেখা করব। সেই রকমই চাই আমার 2 ডাইনোসর। কিন্তু আমি ওদের বলে দিয়েছি আমি আর কোনো কথা শুনছি না। কত বছর পর কলকাতার প্যান্ডেল, আলো, ফুচকা খাওয়া, শ্রীভূমি, একডালিয়া, চিতলা অগ্রণী, বালিগঞ্জ কালচারাল, আর ওদিকে উত্তর কলকাতার আহিরিটোলা। উফ, এই উত্তর কলকাতা বলতে মনে পড়লো, আমার ওই ডাইনোসরও কিন্তু উত্তর কলকাতার ছেলে। এই চিনিস নাকি? তোর শ্বশুর বাড়িও তো ওইদিকেই বলছিলি। হ্যাঁ, আর প্রতি বছরই তুই আর মিতালি ঝগড়া বাঁধাতিস, উত্তর কলকাতায় ঘোরা হবে না দক্ষিণ কলকাতায়। উফ, কি জানি, হয়তো চিনি, আমার নাও চিনতে পারি। উত্তর কলকাতা তো আর একটুখানি নয়। আচ্ছা অনি, তোর মনে আছে কলেজে পড়াকালীন পুজোয় আমরা অন্তত একটা দিন বন্ধুরা সবাই মিলে ঘুরতে বেরোতাম? দিনগুলো সব কোথায় যেন হারিয়ে গেল বল। অনি, তোর সেই দিনটার কথা মনে আছে? কোন দিনটা রে? সেই কলেজে কমন রুম কম্পিটিশনে পারমিতা ম্যাম আমার ভয় কাটানোর জন্য জোর করে প্রবন্ধ প্রতিযোগিতায় আমার নাম দিয়ে দিয়েছিলেন। বাপ রে, তোর সে কি কান্না! মুখ কাচুমুচু করে আমার কাছে এসে বললি, অনি জিতিয়ে দিবি আমায়। তুই বলেছিলি জীবনের প্রত্যেকটা ধাপে জিতিয়ে দিবি আমায়। তাই তো সে যাত্রায় তোর লিখে দেওয়া প্রবন্ধ লিখে আমি প্রথম আর তুই দ্বিতীয় হয়েছিলি। আসলে আমি 2টো প্রবন্ধ লিখেছিলাম, যেটা নিজের পড়ে বেশি ভালো লেগেছিল সেটা তোকে দিয়েছিলাম। বেস্ট ফ্রেন্ডের জন্য এটুকু করাই যায় শোনা। তোর ভালো থাকাটা আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। ভালোবাসি যে। ভালো থাকা, সেটাই তো আর হলো না অনি। বাবা, হঠাৎ সাহিত্যিক হয়ে গেলি যে! এত ভালো সংসার, এত ভালো স্বামী, 2জন চ্যাম্প, ভালো থাকা তো একেই বলে। সেই আসলে কি জানিস তো, সবসময় চোখের সামনে যেটা সত্যি মনে হয় আড়াল হলেই সেটা মিথ্যা হয়ে যায়। কি বলছিস কি এসব? হ্যাঁ রে, আমার 2 সন্তান তারা ভালোই আছে, তাদের ভালো রাখতে পেরেছি, কিন্তু সংসার, স্বামী, ওদের ভালো রাখতে পারলাম কই? সংসারে আমাকে ছাড়া বলতে গেলে কিছুই হয় না, তবুও সংসারে আমার কোনো দাম নেই। মানে আমি এই ব্যক্তিগত মানুষটার যা দাম আছে সবই আমার কাজের। আর স্বামী? টেনশন হচ্ছে অনু, বল না কি হয়েছে? অংশু হওয়ার 2 বছর পর সিমি হলো। সবকিছু ভালোই চলছিল, তারপর হঠাৎই সবটা কেমন যেন ওলটপালট হয়ে গেল। মানে? তাকে ভালো রেখেছিলাম কিন্তু ধরে রাখতে পারিনি। আসলে কি বলতো, চিরকালই তো সাধারণ মেয়ে ছিলাম, কলেজে কেউ বুঝতে পারতো না, কিন্তু তুই তো জানিস আমি কতটা সাধারণ, একাধিক খুঁত সম্পন্ন সাধারণ একটা মেয়ে। ঘরকন্যা ছাড়া কোনো কাজেই পটু নই। না পড়াশোনাটা শেষ করেছি, না পারি তোদের শিক্ষিত সমাজে মাথা তুলে দাঁড়াতে। স্মার্ট নই, শিক্ষিত নই, সুন্দরী নই, সংস্কৃতিশীল নই। কয়েক বছর হলো জানতে পেরেছি ভালো ওর যোগ্য স্ত্রীও আমি নই।
ও আমায় ভুলে গেল জানিস। ওর আর আমার মাঝে একটা পাঁচিল তৈরি করলো, তাতে সিমেন্টিং করলো, রঙও করলো, আর আমার জীবনটা বেরঙিন হয়ে গেল। দোষ তো আমারই। সত্যিই তো, আমি তো সত্যিই কিছু পারি না, কিচ্ছু না। ওই নম্রতাই তো আমার বুক থেকে সবটুকু ছিনিয়ে নিয়েছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আমিই ভুল ভাবছি, ভুল বুঝছি ওকে, কিন্তু না। প্রত্যেক রাতে যখন মদ খেয়ে এসে আমার গায়ে হাত তোলে, কথায় কথায় ওর শক্ত ডানাগুলো ঝাপটায় আমার ওপর, খুব কষ্ট হয় জানিস অনি। নিজেকে আর খুঁজে পাই না। হারিয়ে ফেলেছি নিজেকে আমি। হেরে গেছি অনি, আমি হেরে গেছি। শান্ত হ অনু, শান্ত হ। কেন এরকম করে ও? দাবিটা কি ওর, যে তোর মতো শান্ত নম্র সকলের খেয়াল রাখা ঘরোয়া মেয়েটা ওর মনের মতো হতে পারলো না, তাও আবার বিয়ের 10টা বছর কেটে যাওয়া সত্ত্বেও? এভাবে কেন বলছিস? কি বলতে চাইছিস তুই? লেখিকা মেয়ে মানে? এইসব কি বলছিস তুই? কি বলছিস এসব? ঠিকই বলছি। ওর বান্ধবী মুম্বাইয়ে থাকে, দেখতে বড্ড সুন্দরী। ওর সাথে ওর প্রেমিকার দেখা সাক্ষাৎ বলতে শুধুই ফোনে কথা আর ভিডিও কনফারেন্স, আর কাজের সূত্রে বা নেহাত ছুটি কাটাতে মুম্বাইয়ে গেলে ওদের দেখা হয়। দেব, জীবনের প্রত্যেকটা ধাপে তোকে জিতিয়ে দেব, তবে এবার আর দ্বিতীয় হব না আমি, কিছুতেই না। হেরে যাব, নিজের ইচ্ছাই হেরে যাব। অনি। হ্যালো শাগনিক, কালকে মুম্বাইয়ের টিকিটটা ক্যান্সেল করো না। আমি ফিরবো, ফিরতে হবেই আমাকে। তুই এত কষ্টে থাকলে আমি ভালো থাকবো ভাবছিস? এতদিন না হয় দূরে ছিলাম, জানতাম না, এখন তো কাছে আছি অনু। কেন পড়ে আছিস ওই সংসারে? কেন পড়ে পড়ে মার খাচ্ছিস? কেন সব ছেড়ে বেরিয়ে আসছিস না? বেরিয়ে আয় অনু, এত কষ্ট সহ্য করিস না, বেরিয়ে আয়। তুই এত বুদ্ধিমতী আর ধরতে পারছিস না? মিল খুঁজে পাচ্ছিস না? আমার স্বামীর নাম শাগনিক চ্যাটার্জি, আর তার প্রাণপ্রিয় গার্লফ্রেন্ড অনিন্দিতা বাসু। তুই জয়ী বেস্ট ফ্রেন্ড, তুই জয়ী। জিতিয়ে দেব, জীবনের প্রত্যেকটা ধাপে জিতিয়ে দেব, জিতিয়ে দেব। কেন করবে না বল? আমি কি, গায়ের রংটা দেখেছিস আমার? কালো কুচকুচে, তোদের মতো ফর্সা নয়। আমি সামান্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তাও সাহিত্যে। সবার মতো ইংরাজিতে কথা বলতে পারি না জানিস। ওর খুব লজ্জা লাগে আমার মতো একজনকে স্ত্রী বলে পরিচয় দিতে। ওর লজ্জা লাগে আমায় নিয়ে পার্টিতে যেতে। আসলে ওয়েস্টার্ন ড্রেসে তো ধর আমায় মানায় না। লিপস্টিক পরতে আমি তো খুব অপছন্দ করি, আর আমার এই অপছন্দগুলোই ও আর মেনে নিতে পারছিল না। তাই আর কি সরিয়ে দিল আমার ওর মন থেকে। রাতে বাড়ি ফিরে এই অপয়া মুখটা দেখলেই ও বলে ওর খুব রাগ হয়, তাই কালশিটে পড়ে যায় জানিস। আর মাঝে মাঝে জানিস মারে না, খুব আদর করে, কিন্তু সেই আদরে আমি থাকি না। ওর ঠোঁটে লেগে থাকে অন্য নাম, খুব ভয়ঙ্কর একটা নাম। নামটা আমি সহ্য করতে পারি না জানিস। সেই মেয়েটাকে কল্পনা করে ও যখন শরীর ছোঁয়, মনে হয় মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করি সে মেয়ে কেন আমার এত বড় সর্বনাশ করলো, কেন সংসারের যুদ্ধে আমায় এমন করে হারিয়ে দিতে চাইছে সে, কেন কথা দিয়েও। ছাড় তো, ছাড়ে সব কথা, শুধু শুধু তোর মন খারাপ করে দিচ্ছি। সে তো আমি করেছি। ভগবান কেন করলে এত বড় বিশ্বাসঘাতকতা, এই বেঈমানি? আমার সবটুকু কেড়ে নিলে ভগবান, এমন করে নিশ্চয় করলে। ওই বেঈমান ছেলেটার জন্য আজ আমি নিজের কাছে হেরে গেলাম। কষ্ট দিয়েছি তোকে, বিশ্বাসঘাতকতা করেছি প্রাণপ্রিয় বন্ধুর সঙ্গে। অনুমিতা, এসব কি বলছিস? এসবের কিছুই তো আমি জানি না। শাগনিক তোর
এত বড় বেইমানি করলো ও আমার সাথে, ঘরে 10 বছরের বউকে রেখে আমার সাথে দিনের পর দিন। ছি, ঘেন্না হচ্ছে আমার নিজের উপর। তুই বিশ্বাস কর অনু, আমি এসবের কিছুই। আমার স্বামী ব্যাংকে উঁচু পোস্টে চাকরি করে, তার গার্লফ্রেন্ড একজন লেখিকা, কখনো সিরিয়ালের, তো কখনো ওয়েব সিরিজের, তো কখনো ইউনিক অ্যাডভার্টাইজমেন্ট। সারা দিন লেখায় ব্যস্ত। আমি জানি তুই জানতিস না, সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ নই। আমার ননদর প্রোফাইল ঘেঁটে তোর ছবি পাই একদিন। আমার বিয়েতে তুই আসতে পারিসনি, কিন্তু আমার পুরনো কলেজের একটা ছবিতে ও দেখেছিল অনেক আগে তোকে, তাই আমার ননদ তোকে চিনতে পারে। আস্তে আস্তে সবটা পরিষ্কার হয় আমার কাছে, তাই ফেসবুক ডাউনলোড করে তোকে রিকোয়েস্ট পাঠাই আমি। কি ভেবেছিলি আমায় নিয়ে, আর কি হয়ে গেল বল? তোর জীবনের সবচেয়ে বড় কালসাপ হয়ে গেলাম। কত ক্ষতি করে ফেললাম তোর। বেরিয়ে আয় বললেই কি আর বেরিয়ে আসা যায়? আমার এত বছরের সংসার, শ্বশুর শাশুড়ির এত ভরসা বিশ্বাস, ছেলে মেয়ের পড়াশোনা, ওদের ভালো থাকা, এসব ছেড়ে কোথায় যাব? তাছাড়া আমার মা অসুস্থ, দাদা সবে বিয়ে করেছে, এই বয়সে ওদের দরজায় দাঁড়াতে পারবো না আমি। আর আমি এটুকু শিওর, আমার জায়গায় অন্য কোনো লেখিকা মেয়ে আমার সংসারে এসে হাল ধরতে পারবে না, কারণ সবাইকে তো সব জায়গায় মানায় না। ধর, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের কি হবে? বেঁচে থাকতে অনাথ হতে দি কি করে বল? আমি কি কম সর্বনাশী? তুই যদি বিশ্বাসঘাতক হোস, আমিও তবে তাই। অনি, অনি, আমি যে বড় অসহায়, আজ বড় অসহায় হয়ে তোর কাছে এসেছি অনি। আমি আর পারছি না, আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে, আমি আর পারছি না অনি। অনি রে, এই শেষবারের মতো, এই শেষবারের মতো আমায় জিতিয়ে দিবি অনি। আরো একবার, আরো একবার আমায় জিতিয়ে দিবি অনি। আমরা শুনে নিলাম যোগমায়া দেবী কলেজের নাট্যদল ছায়ানটের উপস্থাপনা। ছায়ানটকে আমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উপস্থাপনা আমাদেরকে পরিবেশন করার জন্য। ধন্যবাদ সকলকে যারা আমাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন, আমাদের এই দুদিন ব্যাপী অডিও ড্রামা পারফরমেন্সের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মূল্যবান মতামত আমাদের ফেসবুক পেজে দিয়েছিলেন। ধন্যবাদ। এই করোনা অতিমারী পরিস্থিতিতে আমরা সকলেই যেন অনলাইনে আটকে গিয়েছিলাম। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভবিষ্যতে পরিস্থিতি আরো যখন স্বাভাবিক হয়ে যাবে বা আস্তে আস্তে হবে, যখন বিহানও তার ডালপালা মেলে ধরবে, আরো উদ্যোগ নেবে বিহান। আশা করছি আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা বিহানের পক্ষ থেকে এই যে আমাদের দুদিন ব্যাপী কর্মসূচি হলো, তাতে যে 10টি নাট্য দল অংশগ্রহণ করেছিল আমি তাদের নামগুলো একটু পড়ে দিতে চাই। প্রথম ভগৎ সিং কিশোর ব্রিগেড, দ্বিতীয় টিম কসমস, তৃতীয় চিত্রারথ নাট্যদল, চতুর্থ রংধনু নাট্যগোষ্ঠী, পঞ্চম যাযাবর নাট্যদল, ষষ্ঠ কন্টাক্ট লেন্স প্রোডাকশন, সপ্তম নবোদয় নাট্যগোষ্ঠী, অষ্টম কৃষ্টি নাট্যদল, নবম বাগাজ্যোতি নালাপ এবং দশম যোগমায়া দেবী কলেজের নাট্যদল ছায়ানট। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সন্ধ্যা।